প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত আছি প্রেতচক্রের 118 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ প্রেতচক্রের 118 নম্বর এপিসোডে বৃহস্পতিবার বিকাল ঠিক 6টার সময় তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছে। আজ প্রথমেই তোমাদের জন্য একটি ভয়ঙ্কর ঘটনা রেখেছি, যেটা হলো একটি চিলেকোঠার ঘরকে কেন্দ্র করে। আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা হলো এক ব্যক্তি ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সাথে ঘটে কিছু অদ্ভুত অলৌকিক ঘটনা। আশা করছি আজকে দুটি ঘটনাই বেশ ভালো লাগবে। আর আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে। আর যারা নতুন আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর তোমাদের কাছেও যদি এই রকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে তাহলে তোমরা সেই ঘটনাগুলো খুব সহজে লিখে বা ভয়েস রেকর্ড করেও আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে? প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। চলো আজকের প্রথমেই তোমাদের জন্য একটা বেশ অবাক করার মতন ঘটনা আছে, সেটা শুনে নেওয়া যাক। শুভদা, তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নাম অয়ন গায়েন। প্রথমেই বলে রাখি, আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমরা 4 জন বন্ধু একটা ভাড়া বাড়ি নিয়ে থাকতাম। ওই বাড়িতেই আমার সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটে। ওই ঘটনাটাই আমি তোমার সাথে শেয়ার করছি। অনেক আশা রাখছি তুমি ঘটনাটা শেয়ার করবে। আমি প্রেতচক্রের সঙ্গে অনেক দিন ধরেই আছি, প্রায় সব ঘটনা শুনি। এবার ঘটনাটা লিখছি। 2017 সাল। ওই বছর আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করি। তারপরে ঠিক করলাম যে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব। তো দুর্গাপুরের একটা কলেজে আমি ভর্তি হলাম। কলেজের নাম আমি বলছি না। বাড়ি থেকে দূরে গিয়ে ওখানে থেকেই পড়াশোনা করতে হবে। আমার হোস্টেলে থাকবার কোনো ইচ্ছা শুরু থেকেই ছিল না। তো ওইখানে কয়েকটা ছেলের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। পরে আমি ওদের সাথে কথা বলে আমার প্রস্তাবটা ওদের জানাই যে আমরা কয়েকজন একটা বাড়ি ভাড়া নিয়ে মেস করে থাকলে কেমন হয়। আমার প্রস্তাবটা শুনে 3 জন বন্ধু রাজি হয়। এরপর আমরা 4 জন প্রয়োজন মতন একটা ভাড়া বাড়ির খোঁজ করতে লাগলাম। কয়েকদিন খোঁজ করার পরে কলেজ থেকে 15 মিনিট দূরত্বে একটা চিলেকোঠার ঘর ভাড়ায় পেলাম। চিলেকোঠার ঘর বলছে ঠিকই, কিন্তু ঘরটা অনেক বড় আর খুব সুন্দর করে গোছানো। তো আমাদের 4 জনেরই ঘরটা বেশ পছন্দ হলো। আমরা ঠিক করলাম সামনের মাসে এই ঘরেতে উঠে যাব। সেই অনুযায়ী বাড়ির মালিকের সাথে কথা বললাম, উনিও রাজি হয়ে গেল। এখন বাড়িটার একটু বর্ণনা দিলে সবার বুঝতে সুবিধা হবে। বাড়িটা অনেকটা জায়গা জুড়ে। বাড়ির চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। দোতলা বাড়ি, অনেকটাই জায়গা জুড়ে, সেটা আগেই বলেছি। নিচে 3টে রুম, ডাইনিং রুম, বাথরুম আর কিচেন। বাথরুমের পাশ দিয়ে দোতলায় যাবার সিঁড়ি। দোতলায় 2টো ঘর। একটা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে কিছুটা গেলে দরজা, আর একটা একদম সিঁড়ির সামনে, যেটাকে আমরা চিলেকোঠার ঘর বলছি। আমরা যেই ঘরে থাকতাম ওই ঘরের ভেতরে কোনো অ্যাটাচ বাথরুম নেই। ছাদে একটা বাথরুম আছে, আমরা ওইটা ইউজ করতাম। রাতে টয়লেট যাওয়ার প্রয়োজন হলে ওই ছাদের বাথরুমটাতেই আমরা যেতাম। এই কারণে বাড়ির মালিক ছাদের গেটের চাবি আমাদের কাছে দিয়ে রেখেছিল। এতে আমাদের বেশ সুবিধাই হয়েছিল। আমরা রাতের বেলায় 4 জন মিলে ছাদে গিয়ে মাঝে মাঝে আড্ডা মারতাম। নিচে বাড়িওয়ালাদের যে রান্নার কাজ করত ওনাকেই আমাদের রান্নার দায়িত্বটাও দিয়ে দিয়েছিলাম, ফলে রান্না বান্নার কোনো চিন্তাই ছিল না। এবার আসি আসল ঘটনায়। ওই বাড়িতে আমরা প্রায় মাসখানেক আছি। কোনোদিন কোনো উল্টোপাল্টা কিছু হয়নি। একবার হলো কি, কিছু একটা ভ্যাকেশনে কলেজের 2 দিন ছুটি ছিল। দিনটা যতদূর মনে পড়ছে শুক্রবার। তো শুক্র ও শনিবার ছুটি ছিল, তারপরে রবিবার, সব মিলিয়ে মোট 3 দিন ছুটি। আমার অন্য 2 জন বন্ধু ওরা বাড়ি চলে যাবে শুক্রবার, আর একজন বন্ধু 1 সপ্তাহ আগেই চলে গিয়েছে। তো এখন আমি সম্পূর্ণ একা। আমিও অনেকদিন বাড়ি যাই না।
আমার বাড়ি যাওয়ার কথা ছিল রবিবার দুপুরে, আর কথা ছিল যেই বন্ধুটা এক সপ্তাহ আগে বাড়ি গিয়েছিল ও রবিবার দুপুরের মধ্যে চলে আসবে। আমাদের উদ্দেশ্য ছিল 4 জনের মধ্যে অন্তত একজন যেন এখানে থাকে। তা যাই হোক, শুক্রবার আমার 2 জন বন্ধু বাড়ি চলে গেল। এখন পুরো দোতলায় আমি একা। সাধারণভাবে দেখবে মাঝে মাঝে একা থাকতে বেশ ভালোই লাগে। শুরুর দিকে আমারও বেশ ভালো লাগলো। বন্ধুদের ফোন করে খোঁজখবর নিলাম, বাড়িতে ফোন করলাম, কিছুক্ষণ গেম খেললাম, ফেসবুক ঘাঁটলাম। এত কিছু করেও সময় যেন কাটতেই চায় না। শেষে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। তারপর ভাবলাম কিছুক্ষণ বই পড়ব। তো আমি কি করলাম, দোতলার গেটটা আর ছাদের গেট দুটোই ভেতর থেকে বন্ধ করে দিলাম, দিয়ে রুমে আসলাম। এসে রুমের দরজাটাও বন্ধ করে দিলাম। তারপর বই নিয়ে পড়তে বসলাম। বেশ একমনে পড়ছি। চারিদিক নিস্তব্ধ বলতে গেলে। ঘরের ফ্যানটা শুধু ঘুরছে, জানলাটা পুরো খোলা, ঘরের আলো নেভানো, শুধু টেবিলের আলোটা জ্বলছে, আর বারান্দায় একটা কম পাওয়ারের ডুম জ্বালা থাকতো রাতের বেলা। তো একমনে পড়ছি, হঠাৎ মনে হলো আমার দরজায় কেউ টোকা দিল। একবার নয়, 2 বার। ব্যাপারটা মনের ভুল ভেবে পড়ায় মন দিলাম। বেশ একমনে পড়ছি। এমন সময় কেউ যেন দরজার উপর চাপড় মেলে বলল, অয়ন, দরজাটা খোল। কিরে অয়ন, দরজাটা খোল। ঠিক এইভাবে আমার নাম ধরে ডাকলো। আমিও ওই সময় বই পড়ায় এতটাই বুঁদ হয়েছিলাম, মুখে কোনো আওয়াজ না করে এক হাতে বইটা নিয়ে উঠে এসে দরজাটা খুললাম। খুলে দেখলাম বাইরে কেউ নেই। এতক্ষণ আমি বই পড়ায় ব্যস্ত ছিলাম, তাই ঠিক খেয়াল করতে পারিনি। কিন্তু দরজার বাইরে যখন কাউকে দেখতে পেলাম না, তখন আমার মনে পড়ল, আরে আমি তো দোতলার সিঁড়ির দরজা আর ছাদের দরজা দুটোই নিজের হাতে বন্ধ করেছি। তাহলে এখানে কেউ কি করে আসবে? কথাটা মনে করে আমার অবাক লাগলো, কারণ আমি স্পষ্ট শুনেছি কেউ আমার নাম ধরে দরজাটা খুলে দিতে বলছে, তাও একবার নয়, 2 বার। বারান্দায় কম পাওয়ারের একটা ডিম লাইট জ্বলতো, সেটা আগেই বলেছি। বারান্দাটা বেশ আলোকিত হয়েছিল। আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় একটু উঁকি ঝুঁকি মেরে দেখলাম কেউ কোথাও নেই। ওইদিকে যে রুমটা আছে ওই দিকটায় আমরা কখনোই যাই না। ওই ঘরটাতে বাইরে থেকে সব সময় তালা বন্ধ থাকতো। ওইদিকে কাউকে দেখতে পেলাম না। এবার আমার কিছুটা ভয় লাগলো। আমি তাড়াতাড়ি করে এসে ঘরের দরজাটা বন্ধ করে আবার বই পড়তে বসলাম। বই পড়ার সময় মনে হলো বাড়ির বড়দের কাছ থেকে শুনেছি, কেউ যদি বাইরে থেকে রাতের বেলায় 3 বার নাম ধরে না ডাকে, কখনোই সেই ডাকের সাড়া দিতে নেই। আমি খেয়াল করেছিলাম একটু আগেই আমাকে 2 বার নাম ধরে ডাকা হয়েছে পরপর। এই ঘটনাটা কোনো ভুতুড়ে ব্যাপার হলেও হতে পারে। ততক্ষণে এই সন্দেহটা আমার মনে দানা বাঁধতে শুরু করেছে। এরপর আমি জানালা বন্ধ করে ওই রাতের মতো ঘুমিয়ে পড়ি। পরদিন শনিবার। ওই দিনও সারাদিন যেমন তেমন ভাবে কাটলো। যথারীতি রাত হলো। ওই দিন রাত 10টা নাগাদ কারেন্ট চলে যায়। ওই দিন রাতে আমি ঘরে বসে বই পড়ছিলাম। আগের দিন রাতের ঘটনাটা প্রায় ভুলে গেছি। কারেন্ট চলে যাওয়ার পর বেশ গরম লাগছিল, আর খুব জোরে টয়লেটও পেয়েছিল। তাই ভাবলাম ছাদে যাই। সিঁড়ি দিয়ে উঠে ছাদের দরজা খুলে প্রথমেই টয়লেটে যাই। তারপর টয়লেট থেকে বেরিয়ে ছাদে দাঁড়িয়ে ফোন ঘাঁটতে থাকি। দেখবে অনেকক্ষণ ফোনের উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে হঠাৎ সামনের অন্ধকারে কোনো জায়গার দিকে তাকালে কিছুটা ঘোলাটে দেখায়। তো আমি এইরকম ফোন ঘাঁটছি, হঠাৎ সামনের দিকে তাকাতে মনে হলো যেন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ছাদের ওই কোণের দিকটায়। তারপর ফোনের আলোটা জ্বালিয়ে দেখলাম কেউ নেই। যথারীতি মনের ভুল ভেবে আবার ফোন ঘাঁটছি। হঠাৎ মনে হলো আমার একদম পাশ ঘেঁষে কেউ যেন ছুটে চলে গেল। কেউ পাশ দিয়ে ছুটে চলে গেলে একটা হাওয়া গায়ে লাগে, ঠিক ওই রকমই একটা ঝটকা গরম হাওয়া আমার গায়েতে লাগলো। আমি চমকে উঠে মুখটা তুলে তাকালাম। দেখি আমার সামনে বা আশেপাশে কেউ নেই।
ফোনের ফ্ল্যাশটা জ্বাললাম, একটু সামনে এগিয়ে গিয়ে লাইটটা সামনের দিকে তুলে ধরে ভালো করে দেখছি। হঠাৎ মনে হলো আমার একদম পেছন দিক দিয়ে কেউ যেন আবার দৌড়ে গেল, কিন্তু এবার যেন নূপুরের শব্দ শুনতে পেলাম। এমনিতেই আগের দিনের ঘটনাটায় বেশ ভয় পেয়েছিলাম, তার উপর আজকের এই ঘটনায় ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি কিছুটা ছুটে কোনো রকমের ছাদের দরজাটা বন্ধ করে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নেমে সোজা ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে হাঁপাতে লাগলাম। তারপরে এক সময় শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে যখন উঠলাম, গতকাল রাতের ঘটনাটা ভেবে বেশ অবাক লাগলো আর হাসিও পায়। ওই দিন রবিবার, বাড়ি যাব, তাই বাড়ি যাওয়ার আনন্দে সব মনের ভুল ভেবে প্রায় উড়িয়েই দিই। ওই দিন দুপুরে আমার একজন বন্ধু চলে আসে, তারপরে আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। সামনের রবিবার আবার ফিরে আসব, আর তার আগের মঙ্গলবার আরো অন্য দুজন বন্ধু ফিরে আসবে। এই রকমই ওদের সাথে কথা হয়েছিল। তো দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে যায়। আমি রবিবার আবার ফিরে যাই। যাবার পরে ঘরে ঢুকতেই একজন বন্ধু বলল, ভাই, এই বাড়িতে আর থাকা যাবে না। আমি কেন জিজ্ঞাসা করলে একজন বলতে শুরু করলো, ঠিক আমার সঙ্গে ওই দুদিন রাতে যে ঘটনাগুলো ঘটেছিল ঠিক একই ঘটনা যেই বন্ধুটা রবিবার রাতে একা ছিল ওর সাথে ঘটে। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এই ঘটনার ব্যাখ্যা আমি কি করে দেব? এর উত্তর আমার কাছে নেই। যদি শ্রোতাদের কাছে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। শুভদা, এই ছিল ঘটনা, আশা করি ভালো লাগবে। এই বাড়ি নিয়ে আরো একটা ভয়ঙ্কর ঘটনা আছে, ওটাও লিখে পাঠালাম। ওই ঘটনাটাও পারলে পড়ে শুনিও। নমস্কার। তাহলে কেমন লাগলো আজকে আমাদের প্রথম ঘটনাটা? বেশ অবাক করার মতন ছিল ঘটনাটা, আর ভয়ের তো বটেই। তোমরা খালি ভাবো, ছাদে তোমরা একটা ঘরে একা আছো আর কেউ তোমার দরজার বাইরে থেকে দরজায় চাপড় মেরে তোমার নাম ধরে বারবার ডাকছে, তখন তুমি কি করবে? আশা করছি আজকের ঘটনাটা তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের ঘটনাটা, তাহলে লাইক কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। আর এই ঘটনা শুনে যদি মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো খুব সহজে লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। আর সবসময় মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক ঘটনাকে সমর্থন করে না। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আর এর আগের দুটো এপিসোডে যারা যারা আমাদেরকে কমেন্ট করেছিলে তাদের নামগুলো আমরা দ্বিতীয় ঘটনার শেষে পড়ে শোনাবো। আশা করছি ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকবে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকে দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার শুভ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি অমিত, আমতা থেকে। তোমার প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আমি ভৌতিক ঘটনা শুনতে খুব ভালোবাসি, তাই কাজের ফাঁকে যখনই সুযোগ পাই তখনই ঘটনাগুলো শুনি। আজ আমি তোমাকে আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করছি। ঘটনাটা যতটা না ভয়ের, তার থেকে বেশি অবাক করার মতন। ঘটনাটা 2010 কি 12 সালের দিকে। আমার শ্বশুরবাড়ি কুন্তিঘাট। শ্বশুরবাড়িতে কিছু একটা অনুষ্ঠান ছিল, সেটা এখন ঠিক মনে পড়ছে না। ওই অনুষ্ঠান উপলক্ষে আমার স্ত্রী আগের দিন ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছে। কথা ছিল আমি পরের দিন অফিস করে রাতে শ্বশুরবাড়ি যাব। সেই মতো আমি সেই দিন সকালবেলা তাড়াতাড়ি করে অফিসে যাই, কিন্তু সেই দিন 4 ঘন্টা কারেন্ট না থাকার কারণে অফিসের কাজ অনেকটাই পেন্ডিং হয়ে যায়, যার জন্য কারেন্ট আসার পর আমাদের কিছুটা টাইম এক্সট্রা কাজ করতে হয়েছিল। তাই অফিস থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাও আমি যা হোক করে অনেক কষ্ট করে গাড়ি ধরে স্টেশনে যাই এবং 2 বার ট্রেন পাল্টে কুন্তিঘাট স্টেশনে নামি। স্টেশনে যখন নামি তখন রাত 9টা 20।
আজ থেকে 10 কি 12 বছর আগে স্টেশনের আশেপাশের জায়গাটা একটু ঝকমকে হলেও স্টেশন থেকে যতটা ভেতরের দিকে যাবে পুরোটাই গ্রাম। লোকজন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ত এবং অনেকেই অনেক ভোরে উঠে মাঠে কাজে যেত। স্টেশনের কাছে মোটামুটি সব দোকান বাজার বন্ধ, কিন্তু শ্বশুর বাড়ি যাব, খালি হাতে যাওয়া যায় না, তাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে একটা খোলা মিষ্টির দোকান দেখতে পাই এবং সেখান থেকেই মিষ্টি এবং দই কিনি। স্টেশন থেকে আমার শ্বশুর বাড়ি ভ্যানে যেতে হতো এবং তখন ওই নতুন একটা গাড়ি চলতো, গ্রামের ভাষায় সবাই ওটাকে ভটভটি ভ্যান বলতো। আমি স্টেশনের বাইরে এসে দেখি কোনো ভ্যান বা রিক্সা কিছুই নেই, আর হেঁটেও যেতে বেশ সময় লাগে, প্রায় 30 থেকে 40 মিনিট। আমার পক্ষে ওই রাতে অতটা রাস্তা হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই আমি এদিক ওদিক একটু হেঁটে দেখছি যে কোনো গাড়ি পাই কিনা। প্রায় মিনিট 10-15 পর একটা ভ্যান দেখতে পাই। ভ্যানটা আমাকে দেখেই দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, কি গো, সোনালীপাড়া যাবে? ভ্যানওয়ালা বলল, আমি সোনালীপাড়া যাব না বাবু, তার আগে বটতলায় নামিয়ে দিতে পারি, যদি চান তাহলে আসুন। আমি মনে মনে ভাবলাম, গাড়ি তো আর পাবোই না, যতটা যাবে যাক, তারপর বাড়ির লোককে ফোন করে দেব, ওরা এসে আমাকে ওইটুকু নিয়ে যাবে। এই ভেবে আমি উঠে পড়লাম ভটভটি গাড়িতে। প্রচণ্ড জোরে আওয়াজ করতে করতে গাড়িটা চলতে লাগলো। চারিদিক নিস্তব্ধ, দুই পাশে বড় বড় গাছ, আর দূরে মাঠের মাঝখানে টিম টিম করে একটা লাইট জ্বলছে। অনেকটাই রাস্তা প্রায় চলে এসছে। এমন সময় ভটভটি ভ্যানের সামনের আলোতে দেখতে পেলাম আমাদের থেকে অনেকটা দূরে একটা মহিলা, লম্বায় প্রায় 6 থেকে 7 ফুটের মতো, এলোমেলোভাবে পা ফেলে হেঁটে যাচ্ছে। আমি তখনই সেই গাড়ির চালককে বললাম, দাদা, এত রাতে ওই মহিলা একা কোথায় যাচ্ছে? তখন সেই লোকটা বলল, যা দেখতে পাচ্ছেন দেখুন, কিন্তু চুপ করে বসে থাকুন। আমি ওনার কথা শুনে একটু থতমত হয়ে চুপ করে বসে থাকলাম, কিন্তু যখন ওই মহিলাটার কাছ দিয়ে গাড়িটা গেল, অমনি একটা গরম হাওয়া আমার গায়ে লাগলো এবং একটা পচা বিশ্রী গন্ধ নাকে এসে ঢুকে গেল। আমি পেছনের দিকে মুখ ঘুরিয়ে দেখলাম ওই মহিলাটা সামনে নেই। তখন আমি ওক তুলতে শুরু করলাম। গাড়ির চালক বলল, দাদা, একটু সহ্য করুন, এই জায়গাটা পেরিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। সত্যি অদ্ভুতভাবে ওই জায়গাটা কিছুটা পেরিয়ে যাওয়ার পরই আবার যেন সবকিছু আগের মতন স্বাভাবিক, আর সেই বাজে পচা গন্ধটাও নেই। তখন আমি ড্রাইভারটাকে বললাম, কি ব্যাপার, এটা কি ঘটলো বলো তো? তখন সে বলল, মাঝে মাঝেই নাকি একটু বেশি রাতের দিকে গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই ওই মহিলাটাকে দেখতে পায়, কিন্তু সে কে সেটা জানা যায়নি। এই কথার মধ্যেই সোনালীপাড়া চলে এসছে। আমি গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিতেই গাড়িটা চলে গেল এবং গাড়ি চলে যেতেই আমি পকেটে হাত দিয়ে ফোনটা বের করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন কারেন্ট না থাকায় ফোনটা চার্জ দিতে পারিনি, তাই আমার ফোনটা ব্যাটারি লো থাকার কারণে বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন কি করব বুঝতে পারছি না, কি করে খবর দেব ওদের। এত সব ভাবতে ভাবতে আমি হাঁটা লাগালাম। ভাবলাম, ঠিক আছে, হেঁটেই চলে যাই, 10 মিনিটের রাস্তা। আমি কিছুটা রাস্তা হেঁটেছি, হঠাৎ করে দেখি সেই কিছুক্ষণ আগে বড় রাস্তায় দেখা লম্বা মহিলাটা আমার থেকে 20-30 হাত দূরে। আমি ওই মহিলাটার পিছু পিছু যেতে থাকি, কিন্তু কিছুটা দূরে গিয়ে আর দেখতে পাই না তাকে। তারপর আমি আবার হাঁটতে থাকি, কিছুটা এগিয়ে গিয়ে আবার তাকে দেখতে পাই। এরপর আমি তার পিছু নিতে থাকি, পিছু নিতে নিতে একটা পুকুরের কাছে এসে পড়ি। আমি যেই পুকুরটার কাছে এসেছি, অমনি আমার মুখের ওপরে একটা টর্চের আলো এসে পড়ল, আর তখনই আমার জ্ঞানটা ফিরল। দেখি পুকুর থেকে একটু দূরে আমার দুজন শালাবাবু দাঁড়িয়ে রয়েছে। একজন বলছে, কত করে ডাকছি তখন থেকে, তুমি পুকুরে নামছিলে কেন? তখন আমি ওদের পুরো রাস্তায় আস্তে আস্তে আমার সাথে ঘটা ঘটনাটা বলি। ওরা বলে, কপাল ভালো আমরা চলে এসেছি ভাগ্যিস, না হলে কি যে হতো কে জানে। পরে আমার শালাবাবুদের মুখ থেকে জানতে পারলাম ওই পুকুরের আশেপাশে যাদের বাড়ি তারা বলে
রাতের বেলায় পুকুর ঘাটে বাসন মাজলে এবং স্নান করলে যেমন আওয়াজ হয় সেই রকমই আওয়াজ ওই পুকুরের কাছ থেকে আসে এবং অনেকেই বলে রাতের বেলা কেউ বাইরে বেরোলে ওই মহিলাটাকে দেখতে পায়। তারপর আমি তাদের সাথে বাড়ি চলে যাই এবং বাড়ি গিয়ে আমার স্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলি। পরদিনই আমার শাশুড়ি মা একজন ওঝার কাছে যান এবং আমায় একটু ঝাড়িয়ে দেয়। শুভ এই ছিল আমার সাথে ঘটে যাওয়া 10 বছর আগের একটা সত্যিভৌতিক অভিজ্ঞতা। আশা করছি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ঘটনাটা তুমি পড়ে শোনালে আমার খুব ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকের দ্বিতীয় ঘটনাটা? আশা করছি আজকের দ্বিতীয় ঘটনাটাও তোমাদের বেশ ভালো লেগেছে। আমার মনে হয় আজকের দুটি ঘটনাই বেশ অবাক করার মতন ছিল, বেশ ভয়ের ছিল। আজকের দুটি ঘটনায় যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এপিসোডটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। যারা নতুন আমাদের ঘটনাগুলো শুনছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আগের এপিসোডে যারা যারা আমাদেরকে কমেন্ট করেছিল এবার তাদের নামগুলো এবার একটু পড়ে নেব। প্রথমেই কমেন্ট করেছে মেহতাব হালদার, দাদা আরো একটু বড় এপিসোড ছাড়েন। অবশ্যই ছাড়বো, আর একটু রিচ আমাদের বেড়ে যাক, তারপর আমরা আরো বড় বড় এপিসোড আনবার চেষ্টা করবো মেহতাব। তারপর কমেন্ট করছে আকাশ মন্ডল, দাদা ফার্স্ট ঘটনাটা অনেক ভর ছিল, থ্যাংক ইউ আকাশ। তারপর কমেন্ট করেছে দেখতে পাচ্ছি এমডি মঞ্জু, খুব ভালো লাগছে ভাই, আমরা গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে, থ্যাংক ইউ। বাংলাদেশের অনেক বন্ধুরা আমাদের এই ঘটনাগুলো শোনে, সকলকে ধন্যবাদ। তারপর কমেন্ট করেছে অলটেক অ্যান্ড গেমিং, দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হুগলি জেলার শেওড়াফুলিতে। যদি তোমাদের মধ্যে কেউ শ্রীরামপুর, ইসরা এই সমস্ত জায়গা থেকে আমাদের ঘটনাগুলো শুনো তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, লোকেশনটা আমাদেরকে জানিয়ে দিও কোথা থেকে আমাদের ঘটনাগুলো শুনছো। তারপর কমেন্ট করেছে অজয় দাস, দুটি ঘটনাই ভয়ের ছিল। তারপর কমেন্ট করেছে ফান্টুস, খুব ভয়ের ঘটনা শুনলাম দাদা, ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের কমেন্ট করার জন্য, এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর সবসময় মনে রাখতে হবে পেটচক্রের কাজ শুধুমাত্র ভৌতিক ঘটনাগুলোকে গল্পের আকারে পড়া শোনানো। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আশা করছি তোমরা খোলা মনে আমাদের এই ঘটনাগুলো শুনবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে সোমবার আরো নতুন কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।